আজকে আবার বাকি? কি চাই? এই 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 মাল চুরি করছিস? হ্যাঁ, টাকা আছে নেই? এই কোথা থেকে? সিআইডি সিআইডি HELP হেল্প। সিআইডি হেল্প? কে লিখেছে তোমার কবজির ওপরে? হ্যাঁ, কে লিখেছে? কে? শ্রেয়া, এর সঙ্গে একটু কথা বলো। মনে হচ্ছে ভয় পেয়েছে। স্যার দেখো, তুমি যদি আমাদেরকে কিছু না বলো তো আমরা তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। ভয় পেও না। যাই হোক, তুমি সব খুলে বলো। তুমি, তোমার নাম কি? চুরি কেন করছিলে? স্যার, এটা আবার কিরকম ভাষা? ও স্যার, এটা তো আফ্রিকান ভাষা। চুপ করো। দেখো, এরকম চুপ করে বসে থেকো না। বলো আমাদের, তুমি কে, কোথা থেকে এসেছো? এই যে এখানে লেখা হয়েছে না সিআইডি, আমরা সিআইডি। এ কি আদৌ কিছু বুঝতে পারছে? স্যার মনে হয় ওর খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আগে ওকে কিছু খাবার খাইয়ে নি। নিয়ে যাও একে। এসো, তুমি আমার সাথে চলো। এসো, কোনো ভয় নেই। আরে 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 আস্তে। কি হলো? আরে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। হ্যাঁ, স্যার। অঘোষ, তুমি যাও সঙ্গে। সাবধানে ধরো, সাবধানে। অদ্ভুত ব্যাপার, এই মেয়েটার হাতে লেখা রয়েছে সিআইডি হেল্প, অথচ ও কিছু বললই না। সচিন, ওই সিআইডি হেল্পটা ওর কবজিতে যে লেখা হয়েছে না, অন্য কেউ লিখেছে, অন্য কেউ লিখেছে ওর কবজিতে। কিন্তু বেচারি কোনো কথাই বলতে পারছে না। কিন্তু স্যার, ওর হাতে যে এটা লিখে দিয়েছে সে নিশ্চয়ই আমাদের কাছে হেল্প চাইছে। তাড়াতাড়ি আমাদের এটা জানতে হবে যে ব্যাপারটা কি। কিন্তু কি করে স্যার? একটা কাজ করি আমরা, যে বাস স্টপে এই মেয়েটা এই দোকানদারের সঙ্গে দেখা করেছিল, ওই বাস স্টপে গিয়েই আমরা জিজ্ঞাসাবাদ শুরু করব। কোথায় ছিল এই মেয়েটা? স্যার ওইখানে শুয়েছিল স্যার। এই সামনের দোকানটা আমার স্যার। স্যার, স্যার হতে পারে ওই মহিলাকে কেউ বাস স্ট্যান্ডে এনে ছেড়ে দিয়েছে। হতে পারে। রাতে যারা এখানে ছিল তাদের জিজ্ঞেস করো, তাদের মধ্যে কেউ না কেউ ওই মেয়েটাকে দেখে থাকবে। হ্যাঁ স্যার, আপনি এনাকে কোথাও দেখেছেন? এই মেয়েটাকে আপনারা এখানে বা বাস স্টপে আমি কোথাও তো দেখেছিলেন? দেখিনি, কিন্তু একটা ভিখারি রয়েছে সুতারাম, ও হয়তো দেখেছে ওকে। কোথায় সে? আসুন স্যার, এটাই সেই লোকটা। শোনো ভাই, তুমি এই মেয়েটাকে বাস স্টপে কোথাও দেখেছিলেন? হ্যাঁ দেখেছি তো, এইখানেই মাটিতে পড়েছিল। এই মেয়েটাকে তুমি এখানে শুয়ে থাকতে দেখেছিলে? হ্যাঁ স্যার। তো তাহলে ও কোন বাসে এসেছিল? স্যার, ও তো নিজে থেকে আসেনি, ওকে তো আনা হয়েছিল। পরিষ্কার করে বলো কি হয়েছিল, সেই ব্যাপারে কি জানো? স্যার, রাত্রি প্রায় 2টোর সময় দুটো লোক জিপে করে ওকে এখানে নিয়ে আসে আর ওকে এখানে রেখে দিয়ে চলে যায়। ওই মেয়েটা চিৎকার করেনি? না স্যার, হয়তো বেহুঁশ ছিল, বা হতে পারে ও ঘুমিয়েছিল। তুমি গাড়ির নাম্বার নোট করেছিলে? কিছু মনে পড়ছে? স্যার, খুব অন্ধকার ছিল। এগুলো তোমার অদ্ভুত মনে হলো না? তুমি ওনাকে সাহায্য করতে পারতে। আমি আর কতজনকে সাহায্য করব? এরকম তো আগেও হয়েছে। মানে? এর আগেও দুবার এরকম হয়েছে। কিছু লোক মেয়েদেরকে এখানে নিয়ে আসতো আর ছেড়ে দিয়ে চলে যেত। আমি নিজের জন্য কিছু করতে পারি না স্যার, তো ওদের জন্য কি করব? তার মানে হলো এর আগে দুজন মহিলা ওই শয়তানটার শিকার হয়েছিল। কিন্তু স্যার আমাদের কাছে ওই ধরনের মহিলাদের মিসিং হওয়ার কোনো রিপোর্টই তো নেই। হ্যাঁ, কারণ আগের দুজনের হাতে সিআইডি হেল্প লেখা ছিল না। স্যার এবার কি করা যায়? ওই মেয়েটার জ্ঞান ফিরে আসার অপেক্ষা। সালুকেসার হসপিটালে ওই মেয়েটার সঙ্গে রয়েছে, যেখানেও চিকিৎসা চলছে। এই কেসটার সমাধান করতে একমাত্র সালুকেসারই পারবে। এখনো কেমন আছে? আগের থেকে ভালো বস। আর কি বলতে পারবে এর ব্যাপারে? বস, দুটো কথা জানা গেছে। একটা তো এই
যে এর রক্তে আমরা এমন একটা ওষুধ পেয়েছি যার কারণে এর স্মৃতিশক্তি হারিয়ে গেছে। কি? স্যার ওই জন্য ওর নামটা বলতে পারছে না। এ কে, কোথা থেকে এসেছে, এর সঙ্গে কি হয়েছে, এর কিচ্ছু মনে নেই। এই মেয়েটার পুরোপুরি স্মৃতি চলে গেছে। তাহলে এই মেয়েটা নিশ্চয়ই কিছু না কিছু জানতো, এমন কোন সূত্র যেটা ওরা চেয়েছিল যাতে কেউ না জানতে পারে। কিন্তু সেই সূত্র তো আমরা খুঁজে বের করবই, আর কার সূত্র সেটাও খুঁজে বের করব। আর দ্বিতীয় কথা এই বস যে এর পেটে সার্জারি করা হয়েছে, এর পেট কাটা হয়েছিল, আর প্রায় 25-30 ঘন্টা আগে এর সেলাইটাকে কেটে আবার সেলাই করা হয়েছে, সেটাও সস্তা দামে নাইলন সুতোয়। পেট কেটেছে? তাহলে এর কোনো অর্গান কেটে নেয়নি তো? এর কোনো অঙ্গ চুরি করা হয়নি। তাহলে কি হতে পারে? কি কি কারণে এর পেট কেটেছে? সে কথা এখনো জানতে পারিনি। স্যার এই মহিলার তো কিছুই মনে নেই, আর যদি এর জ্ঞানও ফিরে আসে তাও আমরা এর ব্যাপারে কিছু জানতে পারবো না। খোঁজ নিয়ে বের করব নিখিল, খুঁজে বের করব। ওই দুজন মহিলা, একই রকমের ওই দুই মহিলা যাদেরকে এইভাবে ছেড়ে দিয়ে গিয়েছিল ওই বাস স্টপে, ওই দুই মহিলারই ভালো করে খোঁজ নাও। আশেপাশে যতগুলো হসপিটাল আছে সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, খোঁজ নাও ওই দুই মহিলার ব্যাপারে। কিছু না কিছু নিশ্চয়ই জানতে পারবো আমরা। হ্যাঁ নিখিল, স্যার এখানে কিছু জানতে পারিনি। আর একটাই হসপিটাল বাকি রয়েছে, সিটি হসপিটাল। ওখানে গিয়ে দেখা যাক। স্যার আমরা সিআইডি থেকে একটা মেয়ের ব্যাপারে কিছু প্রশ্ন রয়েছে। সিআইডি? আগে হ্যাঁ, সিআইডি। এই ছবিটা খুব ভালো করে দেখুন, আর এটা বলুন যে এই মেয়েটা ওর চিকিৎসা করাতে এই হসপিটালে এসেছিল। এ তো আগে হ্যাঁ, এই মেয়েটার পেটে অপারেশন করার চিহ্ন রয়েছে, আর চিহ্নটা দেখে মনে হচ্ছে অপারেশনটা 2-3 দিন আগেই হয়েছে। আমরা জানতে চাই এই মেয়েটা এই হসপিটালে অ্যাডমিট হয়েছিল কিনা। স্যার, এ তো এ তো কি? স্যার আমাদের হসপিটালে দুজন মহিলার লাশ এসেছে। দুটো মহিলার লাশ? হ্যাঁ স্যার, আর ওদের পোশাক আশাক অনেকটা এরকমই ছিল, আর ওদের গয়নাগাটিগুলোও এরকম ছিল। তো ওই দুই মহিলার লাশ কি এখনো মর্গেই রয়েছে? হ্যাঁ স্যার, ওই দুটো লাশকে শনাক্ত করতে এখনো তো কেউ আসেনি, সেই জন্য ওই দুটো লাশ এখনো মর্গেই আছে। ঠিক আছে, তো ওই দুটো লাশকেই আমি দেখতে চাই। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি মর্গের ইনচার্জকে ডেকে দিচ্ছি। প্লিজ। হ্যালো, আপনি তাড়াতাড়ি লবিতে চলে আসুন, সিআইডি থেকে লোক এসেছে। স্যার উনি আসছেন। হ্যাঁ বলুন। আপনার মর্গে যে দুজন বেওয়ারিশ মহিলার লাশ পড়ে রয়েছে সেটা দেখতে চাই। ঠিক আছে, এখানেই আছে ওই দুই মহিলার লাশ। এদের দুজনের পোস্টমর্টম রিপোর্টটা একটু দেখতে চাই। এক্ষুনি নিয়ে আসছি। প্লিজ। এই নিন রিপোর্ট স্যার। নিখিল, এই দেখো, পোস্টমর্টম রিপোর্টে লেখা রয়েছে এদের পেটে যে ঘা রয়েছে সেটা অপারেশনের জন্য নয়। আর যে ডক্টর পোস্টমর্টম করেছেন উনিও একই কথা বলছেন যে এদের অপারেশন করা হয়নি। তার মানে স্যার এদের শরীর থেকে কোনো পার্টস বা কোনো অর্গান বের করা হয়নি। মানে এই কেসটা কোনো ইল্লিগাল অর্গান র্যাকেট নয়, মামলা অন্য কিছু। স্যার যদি এদের শরীর থেকে কোনো অর্গান বের না করে নেওয়া হয় তাহলে এদের পেট কাটা হয়েছিল কেন, আর সেলাই বা কেন করা হয়েছিল? এটা তো আমিও ভাবছি নিখিল। এটা দেখেছো তুমি? এই যে সেলাই করার জন্য যে সুতো ব্যবহার করা হয়েছে, এই দেখো, সার্জিক্যাল সুতো, খুবই নিম্নমানের সুতো দিয়ে করা। তোমার মনে আছে সালুকে স্যারও বলছিলেন যে গুড়িয়ার পেটে যে সেলাই করা হয়েছে ওর পেটেও একই সুতো ব্যবহার করা হয়েছিল। স্যার বাস স্ট্যান্ডে ওই ভিখারি বলেছিল যে ও ওখানে 3 জন মহিলাকে দেখেছে। স্যার তার মানে? হ্যাঁ, সেই 3 মহিলা এরাই, 2 জন এরা, আর তৃতীয় ওই গুড়িয়া। এরা 3 জনেই মুম্বাইয়ের বাইরে থেকে এসেছে, কোনো একই জায়গা থেকে। স্যার মুম্বাইয়ের বাইরে থেকে এসেছে একই জায়গা থেকে মানে? তুমি এটা নোটিস করেছো? এই দেখো, এই 3টে ছবিতে শাড়ি পরার স্টাইল, গয়নাগাটি পরার স্টাইল, আর গুড়িয়ার কথা বলার স্টাইল
সব দেখে শুনে মনে হচ্ছে এরা তিনজন মহিলা মুম্বাইয়ের বাইরে থেকে এসেছে, কোনো একই জায়গা থেকে। স্যার, যদি এই তিনজন মহিলা মুম্বাইয়ের বাইরের কোনো একই জায়গা থেকে আসে তাহলে এদের ব্যাপারে খোঁজ পাবো কি করে? খোঁজ ঠিক পাওয়া যাবে নিখিল, খোঁজ পাওয়া যাবে। প্রত্যেকটা বাস স্টপ, প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে খোঁজ করতে হবে, তারপর খোঁজ পাওয়া যাবে। না স্যার, আমি তো দেখিনি। পাক্কা এরকম পোশাক পরা কোথাও? না স্যার, এখানে তো দেখিনি। না স্যার, এখানে তো কোথাও দেখিনি। আশেপাশের কোথাও? দেখুন, এইরকম পোশাক পরা মহিলা যদি আশেপাশে কোথাও দেখতে পান তাহলে প্লিজ আমায় ইনফর্ম করবেন। এই যে আমার কার্ড, এতে আমার নাম্বার লেখা আছে, প্লিজ ফোন করবেন। স্যার, এটা নিয়ে 6 নম্বর বাস স্টপ দেখছি, কিন্তু এই মহিলার ব্যাপারে কিছু জানতে পারলাম না। জানতে ঠিক পারা যাবে নিখিল, সব বাস স্টপে খোঁজ করতে হবে যতক্ষণ না জানতে পারা যাচ্ছে এই মহিলারা কোথা থেকে আসছে। ওই দেখো, ওই মহিলাটাও একই রকম পোশাক পরে আছে। হ্যাঁ স্যার। আরে শুনুন, দেখুন ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে। হ্যাঁ নিখিল, দেখুন, ভয় পাবেন না, কিচ্ছু হবে না আপনার। এই মহিলাকে দেখুন, আপনি চেনেন একে? চেনেন আপনি? আচ্ছা, এটা বলুন যে আপনার নাম কি আর কোথা থেকে এসেছেন? নীলগিরির জঙ্গলে। নীলগিরির জঙ্গল? হ্যাঁ, তাহলে এই সরল সোজা নিরক্ষর মহিলাদের নীলগিরির জঙ্গল থেকে মুম্বাইতে কেন নিয়ে আসা হচ্ছে? আর তাও ওদের অকারণে অপারেশন করার পরে। কোনো না কোনো রহস্য তো নিশ্চয়ই লুকিয়ে রয়েছে ওই নীলগিরির জঙ্গলে। এটা তো ওখানে গেলেই জানতে পারা যাবে। আরে, এই গ্রামবাসীদের ওয়েলকাম জানানোর স্টাইলটা তো বেশ দারুণ। এরা আমাদের ওয়েলকাম করছে না, বরং আমাদের দেখে বিরক্ত হয়েছে। আমরা এদের সঙ্গে দেখা করতে আসিনি আদৌ। আমরা নীলগিরির জঙ্গলের ওই মহিলাদের পেটের সার্জারির রহস্য জানতে এসেছি, আর সেটা আমরা জানবই। শোনো, আমরা সিআইডি থেকে আসছি, এখানে কিছু খোঁজ খবর নিতে এসেছি। এ ব্যাপারে তোমরা অযথা কোনো ভয় পেও না। ভয় তো আপনাদের পেতে হবে বাবু, আর এখান থেকে চলেও যেতে হবে। এই মাটি আমাদের ধর্মভূমি, আমাদের কর্মভূমি। এখানে অন্য কোনো মানুষকে আমরা ঢুকতেই দেব না। পারলে অবশ্যই তোমাদের কথা শুনতাম, কিন্তু সিআইডি কারো ভয়ে কোনো কাজে কখনো পিছু হটে না, আর নিজেদের অনুসন্ধান কোনো কারণেই বন্ধ করে না। যদি তোমরা কোনো উল্টোপাল্টা করো তো ঠিক আছে, আপনারা নিজেদের কাজ করতে পারেন, কিন্তু কিছু করার আগে আপনাদের ওনার সঙ্গে দেখা করতে হবে। তার সঙ্গে দেখা করতে হবে। আসুন আমার সাথে, চলো। আসুন। আরে ভাই মনসুখ, আরে 1 সপ্তাহ আগে তোর কাছে অপারেশনের জন্য 1 ডজন কাঁচি, 2 ডজন মোটা সুতো আর লাইলনের দড়ি চেয়েছি। কবে পাঠাবে ভাই? ঠিক আছে, কালকে যেন মালটা পৌঁছে যায়। ঠিক আছে, আমি রাখছি এখন। হ্যাঁ বলুন, কি চাই আপনাদের? এইরকম নাইলনের সুতো। হ্যাঁ হ্যাঁ, পাবেন। পশু কি আছে? পশু মানে? আরে দাদা, পশু যত বড় হবে সুতো তত বেশি লাগবে। চামড়া মোটা হয়তো ওদের, যদি ছোট হয় 1-2 মিটারে কাজ হয়ে যায়। মানে এই সুতোগুলো শুধু পশুদের জন্য ব্যবহার করা হয়? আগে হ্যাঁ, এই কথাটা কি আপনারা জানতেন না? দেখুন, আমরা সিআইডি থেকে। সিআইডি? আগে হ্যাঁ, সিআইডি। আমাদের ইনফরমেশন অনুযায়ী অপারেশন করার জন্য এরকম সুতো শুধু আপনার কাছেই পাওয়া যায়। ঠিকই তো বলেছেন, কিন্তু হয়েছেটা কি? এই পাশের বাস স্টপ থেকে একজন মহিলাকে পেয়েছি যার অপারেশন করা হয়েছে, আর অপারেশন করার পরে এই সুতো দিয়েই সেলাই করা হয়েছে। এই সুতো দিয়ে সেলাই হয়েছে? কিন্তু আজকালকার কোনো ডাক্তার এই সুতো দিয়ে মানুষের কোনো সেলাই করে না। এই সুতো তো শুধু পশুদের উপরে ব্যবহার করা হয়। কিন্তু এই সুতোটা একজন নয়, 3 মহিলার পেটে সেলাই করার জন্য কাজে লাগানো হয়েছে। 3 মহিলাকে? আগে হ্যাঁ, 3 জন মহিলাকে। আচ্ছা, আপনার এই সমস্ত জিনিস আপনি যেখানে সাপ্লাই করেন তার নাম ঠিকানা নিশ্চয়ই রয়েছে? আগে হ্যাঁ, 1 মিনিট, এই নিন। স্যার, বেশিরভাগ অপারেশনের জিনিস বড় বড় ক্লিনিক আর সরকারি হসপিটালে পাঠানো হয়েছে, কিন্তু এই ধরনের হসপিটাল তো আইন মেনেই কাজ করে। হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু নিখিল এই দেখো, অনেক ওষুধের দোকানের লাইসেন্স নাম্বার লেখা নেই এখানে। তার মানে হলো এরা সবাই বেআইনিভাবে চিকিৎসা করছে।
স্যার হতে পারে। স্যার দেখুন, এই রেজিস্টারে নাম দেওয়া রয়েছে, ঠিকানা নেই কেন? কি হচ্ছে এইসব? হ্যাঁ, কি হচ্ছে এগুলো? যে দোকানে কোনো লাইসেন্স নাম্বার নেই তাদের আপনি মাল দিচ্ছেন, আর যাদের মাল সাপ্লাই করছেন তাদের ঠিকানাও নেই আপনার কাছে। ওই স্যার, হা করে কি দেখছেন? আপনার সঙ্গে পরে দেখা হচ্ছে। তার আগে শহরে যে সমস্ত ওষুধের দোকানে কোনো লাইসেন্স নেই সেখানে রেড করতে হবে, সেখান থেকে আমরা কিছু জানতে পারবো। দেখো রামু, এটা কোনো সাধারণ কাশি নয়, এটা টিভির কাশি। যদি ঠিক সময় আমার কাছে না আসতে তাহলে 15-20 দিনের জন্য হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হতো। এই ওষুধটা নাও, সকাল সন্ধে খাবার পরে খাবে, ঠিক হয়ে যাবে। নমস্কার ছোটু, আমি বলতাম না, দাদু একদম ঠিক কথা বলতেন। ডাক্তার এটা না ভগবানের রূপ হয়। হ্যাঁ দাদা, তুমি একদম ঠিক বলছো। আমাদের মতো গরিব মানুষের জন্য ডাক্তাররা একেবারে ভগবানের আরে না সাক্ষাৎ না ভাই, রূপ। এরকম কোনো ব্যাপার নয়। ভগবানের দেওয়া সবকিছুই আছে আমার কাছে, এই জন্যই জনতার সেবা করি। বলুন, আপনাদের মধ্যে কে অসুস্থ? না মানে অসুস্থ তো আমরা কেউ নই ডাক্তারবাবু, যদি একটু সুযোগ সুবিধার ব্যবস্থা হয়ে যায় আর কি। শুধু আপনার একটু দয়া চাই। আমি কিছু বুঝলাম না। ছোট একটু এদিকে আয়। আসলে ব্যাপার হলো গিয়ে ডাক্তারবাবু, আমার স্ত্রীর পেটের অপারেশন করাতে চাই। অপারেশন? আপনার কাছে সবই আছে, যা খুশি দিয়ে অপারেশন করে দিন। দেখুন, আমি অপারেশন করি না। যদি আপনাদের কাছে কোনো ডাক্তার থাকে তাহলে আমার অপারেশন থিয়েটার আমি ভাড়াতে দিতে পারি। স্যার, ডাক্তার তো আমাদের কেউ চেনা নেই। একজন বন্ধু আছে আমার, কিন্তু সমস্যা হচ্ছে ওর কাছে ডাক্তারের লাইসেন্স নেই। চলবে? চলবে। এখানে যেসব ডাক্তার অপারেশন করে তাদের কাছে লাইসেন্স থাকে না। তার মানে পুরো টেনশন নিতে হবে না বলছে? এইসব কোনো নতুন ব্যাপার নয়, প্রত্যেক মাসে একটা আধটা এরকম পার্টি চলেই আসে। আচ্ছা, মাসে কারা কারা আসে একটু বলবেন? তুমিও সব জেনে কি করবে? অপারেশন করাতে চাও তো বলো, ঘন্টায় 20,000 টাকা লাগবে। 20,000? বড়দা, বলছি যে ডাক্তারবাবুর কত বছরের শাস্তি হবে জেলে? তা ধরে নে 20 বছরের তো আরে হবেই বাবা, হবে। 20 বছর? তাহলে ডাক্তারবাবু তো গেছেন। কি ভুলভাল বলছো তোমরা? এক তো আমি তোমাদের সাহায্য করছি, আর আমাকেই হুমকি দিচ্ছ। তোমরা কারা? আসলে ডাক্তারবাবু হয়েছেটা কি, আপনার কাছে যে সমস্ত ডাক্তাররা আসেন না তাদের কাছে কোনো লাইসেন্স থাকে না, কিন্তু ব্যাপারটা হলো আপনাকে ধরার জন্য আমাদের কাছে লাইসেন্স রয়েছে। এই দেখুন, এই দেখুন। সিআইডি? সিআইডি। স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি। ক্ষমা করে দেব? প্রথমে আমাদেরকে বল, প্রত্যেক মাসে কারা কারা আসে এখানে বেআইনিভাবে অপারেশন করানোর জন্য? বল। স্যার, গ্রামের 2-4 জন গুন্ডা গ্রামের কিছু মেয়েদের নিয়ে আসে। গ্রামের মহিলাদের নিয়ে আসে নাকি কোনো জঙ্গলের মহিলাদের নিয়ে আসে? হয়তো জঙ্গলের মেয়েদেরকেই আনে, কিন্তু কিসের অপারেশন হয় সেটা আমি জানি না। দেখ, সব সত্যি বল, মিথ্যে বলবি না, বুঝেছিস? স্যার, আমি সত্যি বলছি। আমি টাকা নিয়ে সোজা অপারেশন থিয়েটার থেকে বাইরে চলে যাই। আর কি জানিস ওদের ব্যাপারে? আর একটা ব্যাপার, যে সমস্ত মেয়েরা এখানে অপারেশনের জন্য আসতো তারা নিজেদের ইচ্ছেতেই আসতো। নিজের ইচ্ছেতে আসে? কোনো জোর জবরদস্তি ছাড়াই? স্যার, এটা কি করে পসিবল হতে পারে? ওই গুন্ডাদের ছবি আঁকতে আপনাকে সাহায্য করতে হবে। হ্যাঁ স্যার, আপনারা যা বলবেন। একটা ব্যাপার বুঝতে পারছি না, কোনো মহিলা জেনে শুনে নিজেকে মৃত্যুর মুখে কেন ঠেলে দেবে? আরে টেপ না, আরে তুই হাওয়া খাচ্ছিস এদিকে নাকি? আসুন টেপ? সাহেব। বনরাজ ভাই, এই বাবুরা বলছেন যে ওনারা সিআইডি আর এখানে তদন্ত করতে চান। তো তুমি তাহলে এই গ্রামের সবাইয়ের মাথা, বনরাজ ভাই। কি নাম? ভাই, ভালোবেসে লোক আমাকে ভাই বলে, সম্মান করে ভাই। তুমি যদি আমাদের প্রশ্নের উত্তর দাও আমরাও অনেক সম্মান দেব। এখন যেখানে যেমন এখানে তেমন। দেখো, আমি কোনো সিআইডি ফিআইডি কে চিনি না। এখানে আমার কথাই শেষ কথা, এখানে আমি সব। তুমি যদি আমাকে কিছু জিজ্ঞেস করতে চাও তাহলে আমার সঙ্গে দুহাত লড়তে হবে। যদি তুমি যেত তাহলে আমি তোমার একটা নয় 2টো কথার জবাব দেব। আর যদি আমি জিতি তাহলে তোমাকে এখান থেকে খালি হাতে চলে যেতে হবে। রাজি আছো? ঠিক আছে, তাহলে তাই হোক। কি বলছেন স্যার আপনি? চুপচাপ দেখো কিরকম মজাটা টের পাওয়া। আমার সঙ্গে লড়বে? ধরে এক্ষুনি একটা আচার মারবো। এবার আমার প্রশ্নের উত্তর দিবি নাকি আরেকটু যত্ন করবো তোর? বল। বল।
পালিয়ে যাবি কোথায় তুই? ওই এটা কি হচ্ছে? এটা শোনার জন্য আমাকে তাড়াতাড়ি ডেকেছো? তোমার গান? আরে গান গাইছি না বস, গুনগুন করছি। দুটোর মধ্যে তফাৎ আছে। আর তোমাদের এই জন্য ডেকেছি যাতে আমি শুনতে পারি, বাহ সালুকে দারুণ কাজ করেছো। বাহ সালুকে, তুমি দারুণ কাজ করেছো। তোমাকে আমি এটা বলবো? হ্যাঁ। কেন? তুমি এটা খোঁজ নিয়েছিলে যে মহিলার উপরে অপারেশনের দাগ আছে? সেটা কেন আছে? হ্যাঁ, জানতে পেরেছি যে এই দুজন মহিলার পেটে সার্জারি কেন করা হয়েছে। তাহলে ডক্টর সালুকে তার মাথা কাজে লাগিয়েছে। কি কাজে লাগিয়েছেন আপনি? এই দুই মহিলাকে মানব কুরিয়ার হিসেবেই ব্যবহার করা হতো। কি? এই মহিলাদের মানব কুরিয়ারের মতো ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, এই দুই মহিলারই পেট চিরে জোর করে কিছু রেখে দেওয়া হয়েছিল, আর তারপরে পেটটাকে সেলাই করা হয়েছিল। আর দুজনের পেটেই দুবার কাটার চিহ্ন রয়েছে। দুবারই দু ধরনের সেলাই করা হয়েছে। মানে স্যার? মানেটা এই যে প্রথমে এদের পেটটাকে চিরে জোর করে কিছু এখানে রাখা হয়েছে, তারপর পেটটাকে সেলাই করা হয়েছে, আর তারপরে সেলাইটা কেটে ওই জিনিসগুলোকে বার করা হয়েছে, তারপর আবার ওদের পেটটাকে সেলাই করা হয়েছে। তার মানে বেচারি মহিলাকে স্মাগলিং এর জন্য ব্যবহার করেছে। কিন্তু কিভাবে জানলে তুমি সালুকে? বস, যখন ওই জিনিসগুলো জোর করে এদের পেটের মধ্যে রাখা হয়েছিল, তখন এদের পেটের কিছু মাসলস ফেটে গেছিল। আর ওখানে জায়গা তৈরি হয়েছে কিছু রাখার জন্য। হ্যাঁ। তাহলে স্যার, যদি এটা প্রথম মহিলার সঙ্গে হয়ে থাকে তাহলে জানা গেল না কেন? সেটা এই কারণে যে যখন ওই মহিলাকে হাসপাতালে আনা হয়েছিল তখন ও বেঁচে ছিল, আর যতক্ষণ আমি ওকে টেস্ট করতাম তখন ওর মাসেলস গুলো আপনি ঠিক হয়ে গেছিল। আর এই দুই মহিলাকে হাসপাতালে যখন আনা হয়েছিল তখন মারা গেছিল। এই জন্য ক্ষতটা সারার কোনো সুযোগই পায়নি। স্মাগলিং করার অনেক রকমের টেকনিক দেখেছি, কিন্তু সব থেকে আশ্চর্য তো এটা। আচ্ছা, ওনার পেটে কি রাখা হয়েছিল? সেটা জানতে পারিনি, সেটা জানতে হবে। হ্যাঁ স্যার, এটার তো খোঁজ নিতেই হবে যে সব চোরাচালান কি জন্য চলছে। সচিন, খোঁজ তো আমরা নিয়েই ছাড়বো যে কিসের চোরাচালান চলছিল, কিন্তু এমন মগজ কার ছিল যে এই বেচারি গরিব মেয়েদের এইভাবে ব্যবহার করেছে? সে কোন লোক? বনরাজ, বনরাজ, এই গান নিচু কর। গান নিচে! আমায় ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে স্যার। কেন পালোয়ানি ভুলে গেলি নাকি? আর আমি কি করতাম স্যার? নিজের লোকেদের সামনে নিজের নাক কি করে কাটাতাম স্যার? এই জন্য আমি ওদের সামনে আপনার সঙ্গে দুহাত লড়বার চ্যালেঞ্জ করেছিলাম স্যার। আপনি জিতে গেছেন, আমি হেরে গেছি স্যার। মাফ করে দিন স্যার। তুমি ওখান থেকে পালালে কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। সত্যি কথা বলতে কি, আমি জঙ্গলের কাঠ কেটে পাচার করি স্যার। আমি বুঝতে পারিনি স্যার যে সামান্য অপরাধের জন্য সিআইডি আমাকে ধরতে চলে আসবে। না বোঝো, আমরা জঙ্গলের মহিলাদের কথা বলছি আর ইনি জঙ্গলের কাঠের কথা বলছেন। জঙ্গলের মহিলারা? আমি কিছু বুঝতে পারছি না স্যার। একে চিনিস তুই? এইসব মেয়েদের নীলগিরির জঙ্গল থেকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়। এদের পেট চিরে সেলাই করা হয়। পেট কেটে? হ্যাঁ। আমি এ ব্যাপারে কিছু জানি না স্যার। সত্যি কথা বলছি স্যার, যদি আমাদের গ্রামে কোনো অচেনা মানুষ চলে আসে আমরা দুটো কথা বলে তাড়িয়ে দিই স্যার। কিন্তু এই নীলগিরির অধিবাসীরা খুব ভয়ঙ্কর স্যার। একবার আমি কিছু লোককে পাঠিয়েছিলাম জঙ্গল দখল করবার জন্য, কিছু তো হলোই না। কি বলবো স্যার, লোকগুলো যে কোথায় গেল আজ অব্দি আর ফেরতই এলো না। হ্যাঁ স্যার। কি স্মাগলিং? কিসের স্মাগলিং স্যার? ঠিক আছে স্যার, আমি খোঁজ নিয়ে নিচ্ছি। ওকে। এসিপি স্যারের ফোন ছিল। ওই মেয়েদের পেটগুলো চিরে ওখানে কোনো জিনিস রাখা হয় স্মাগলিং এর। বনরাজ, নীলগিরির জঙ্গলে এমন কি দামি জিনিস আছে যেটা চুরি করার জন্য লোকে এতটা নিচে নামতে পারে? তেমন কোনো জিনিস নেই স্যার। আমি এই জঙ্গলের প্রত্যেকটা কোণা চিনি স্যার। এরকম কোনো জিনিস যদি থাকতো তাহলে আমি শুধু কাঠ পাচার করতে যাব কেন? হ্যাঁ, বাইরে থেকে কিছু লোক এখানে এসেছিল, ওরাও অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু ওরাও কিছু পায়নি স্যার। কবে হয়েছিল এসব? হ্যাঁ, ওই বিজ্ঞানীরা 5 বছর আগে এখানে এসেছিল স্যার। 3 বছর ধরে জঙ্গলে তন্ন করে ওরা খুঁজেছিল স্যার, কিন্তু ওরা কিচ্ছু পায়নি। স্যার, বেশ অদ্ভুত ব্যাপার। যখন এই জঙ্গলবাসী কোনো বাইরের লোককে জীবন্ত জঙ্গলে ঢুকতেই দেয় না, তাহলে 3 বছর ধরে আর্কিওলজিস্টকে এখানে কাজ করতে দিল কিভাবে? ওই আর্কিওলজিস্টদের খোঁজ করতে হবে যারা নীলগিরির জঙ্গলে এতদিন কাটিয়েছিল। ওরা এই জঙ্গলের প্রতিটা ইঞ্চি চেনে। রজত, একটা কাজ করো, জঙ্গলটা সার্চ করার ব্যবস্থা করো। আপনি? আগে আমি সুস্মিতা, নিশিকান্তের ওয়াইফ। আচ্ছা, আমরা ওনার সাথে দেখা করতে চাই।
কিন্তু উনি তো 2 বছর আগেই মারা গেছেন। মাফ করবেন, আসলে আমরা জানতাম না কিভাবে মৃত্যু হলো ওনার। আপনাদের আর কি বলবো, নিশিকান্ত নীলগিরির জঙ্গলে কিছু মূল্যবান বস্তুর খোঁজে গিয়েছিল। 3 বছর ও ওখানে ছিল, কিন্তু কিচ্ছু পাইনি সেখানে। কিন্তু যখন ফিরলো তখন খুব খুশি ছিল। এত পরিশ্রমের পর উনি কিছু পাননি, তাও খুব খুশি ছিলেন কেন? কারণ সরকার ওকে আর্কিওলজির জন্য ন্যাশনাল প্রাইড অ্যাওয়ার্ড দেবে বলেছিল, আর এর সাথে কিছু সার্টিফিকেট আর মেডেলও পাবে বলেছিল। আর যখন ও অ্যাওয়ার্ড ফাংশন থেকে ফিরছিল তখন ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, ওতে আগুন লেগে যায়, আর তাতে নিশিকান্তও পুড়ে মারা যায়। কেউ ভাবতেও পারেনি যে এভাবে ওনার মৃত্যু হয়ে যাবে। আসলে আমি জানতাম, আর এই কথাটা নিশিকান্তও জানতো। আমি অনেকবার নিশিকান্তকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমার কোনো কথা শোনেনি। আর উনি আগে থেকেই জানতেন যে উনি মারা যাবেন? হ্যাঁ, কেননা নীলগিরির জঙ্গলের অভিশাপ থেকে কতদিন ও আর বাঁচত। এটা আপনি কেমন কথা বলছেন সুস্মিতা দেবী? এত পড়াশোনা করার পরেও আপনি সাপ, অভিশাপ এসবে বিশ্বাস করেন? আমি জানি, তাই তো বিশ্বাস করি। ওই ভয়ঙ্কর অভিশাপ অনুযায়ী ওখানকার জঙ্গলবাসী ছাড়া যে কেউ ওই জঙ্গলে ঢোকার চেষ্টা করবে, নীলগিরি জঙ্গলের দেবতা ওর ওপর রেগে যাবে আর ওকে কখনো ক্ষমা করবে না। আগুনের বৃষ্টি করে নীলগিরির জঙ্গলের দেবতা ওই পাপীকে পুড়িয়ে মেরে দেবে, আর নিশিকান্তের মৃত্যুও আগুনে পুড়ে হয়েছে। এটা আপনার অন্ধ বিশ্বাস সুস্মিতা দেবী? এই সত্যির ব্যাপারটা নিশিকান্ত নিজে রিসার্চ করে জেনেছিল, আর এটা আজকের কথা নয়, 1000 বছর আগের কথা। স্যার, জঙ্গলে তো জঙ্গলি জানোয়ার থাকে না? রেডি, জঙ্গলি জানোয়ার তো জঙ্গলেই থাকবে না। সেটা তো ঠিকই স্যার, কিন্তু সেই সব জঙ্গলি জানোয়ার যদি আমাদের উপর হামলা করে তো? ইয়েস স্যার। কি? হ্যাঁ। কি হলো স্যার? এসিপি স্যারের ফোন ছিল। উনি ওই নৃতত্ত্ববিদ, ওই আর্কিওলজিস্টের ব্যাপারে খোঁজ করেছেন। ওনার 2 বছর আগেই মৃত্যু হয়েছে। তো খুব খারাপ খবর। তা তো বটেই বিনীত। এসিপি স্যার এটাও বলেছেন যে 2 বছর আগে ওনাকে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে, আর পুরস্কার পেয়ে যখন বাড়ি ফিরছিলেন তখন রাস্তায় গাড়িতে আগুন লেগে যায় আর পুড়ে মারা যান। ওনার স্ত্রীর কথা মতো যে নীলগিরির জঙ্গলে আসার ফলে ওনার উপর অভিশাপ লেগেছে। কিরকম অভিশাপ? ওনার স্ত্রীর মত অনুসারে নীলগিরির জঙ্গলেতে জঙ্গলি লোক ছাড়া যদি অন্য কেউ প্রবেশ করে তাহলে তার উপর জঙ্গলের দেবতা রেগে গিয়ে আগুনের বৃষ্টি ঝরায়। আরে বাপরে, তাহলে তো অভিশাপ আমার গায়েও লাগবে, আর আমার উপরেও আগুনের বৃষ্টি হবে। কি ফ্রেডি, তুমি এইসব জিনিস বিশ্বাস করো? আরে না স্যার, কথাটা সেটা নয়, কিন্তু সাবধান হয়ে চলাটাই তো বুদ্ধিমানের কাজ, তাই না? দাঁড়াও! ওঠ। আমি শেষবার জিজ্ঞেস করছি, বল কেন মারতে চাইছিলি আমাদের? আরে ভাই, এ তো তখন থেকে টাকটুক টাকটুকি করে চলেছে। সরল সোজা বাংলা ভাষায় বলতে পারো না নাকি? আপনারা কারা? এ কি বেঁধে কেন রেখেছেন? আপনি কে? আপনি আমাদেরকে এটা জিজ্ঞেস করছেন কেন? আমি এই নীলগিরি জঙ্গলের মাস্টার মশাই। 5 বছর আগে যখন আর্কিওলজি ডিপার্টমেন্টের লোকেরা এসেছিল তখন থেকে আমি এখানেই আছি, যাতে এদের আদব কায়দা আমি শিখতে পারি আর এদের সাহায্য করতে পারি। তাহলে তো আপনি ওর ভাষাও জানেন? আগে হ্যাঁ, অল্প স্বল্প জানি। কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। এই লোকটা আমাদের উপর গুলি চালিয়েছে, তাই ওকে গ্রেপ্তার করতে হয়েছে। ও, আপনি কি ওকে জিজ্ঞেস করতে পারেন যে ও কেন গুলি চালিয়েছিল এবং কে বলেছিল চালাতে? আগে আমি চেষ্টা করে দেখছি। ও কি বলছে আমি বোঝবার চেষ্টা করছি,
কিন্তু ঠিক বুঝতে পারছি না। আপনাকে দেখে ও একদম চুপ করে গেছে। আমি ওদের খেয়াল রাখি, পারলে ওদের সাহায্য করি, এই জন্যই জঙ্গলের মানুষরা আমাকে সম্মান করে। ওর হাতে এই উল্কি আছে, অন্তত এর মানেটা তো আপনি বলতে পারেন। দেখুন, আমি তো আগেই বলেছি যে আমি সম্পূর্ণ জানি না, তবে চেষ্টা করে দেখছি। এখানে পৌরাণিক ভাষায় লেখা আছে, যার অর্থ হলো এটাই যে এই মানুষটা জঙ্গলের দেবতার সেপাই, আর দেবতার দেওয়া আশীর্বাদকে যত্ন করে রাখা এর কর্ম ধর্ম দুটোই। দেবতার সেপাই সরকারি সেপাইদের উপর গুলিও চালাতে পারে? এরা এই জঙ্গলকে নিজের জন্মভূমি মানে, আর এটাকে রক্ষা করা তারা কর্তব্য বলে মনে করে। এদের বিশ্বাস যে বাইরের কোনো মানুষ যদি জঙ্গলে প্রবেশ করে তাহলে জঙ্গলের দেবতা রুষ্ট হবেন আর এদের উপর আগুনের বৃষ্টি হবে। আবার আগুনের বৃষ্টি? এই আগুনের বৃষ্টি মানেটা কি? হতে পারে এগুলো সব কাল্পনিক, কিন্তু এই মানুষগুলো এটাই বিশ্বাস করে। এ তো মারা গেল। মরে গেছে? আরে এইমাত্র তো ঠিকই ছিল, হঠাৎ কি হলো? মনে হচ্ছে জঙ্গলের দেবতার অভিশাপ লেগেছে। মাস্টারমশাই, আপনিও এইসব কথা বিশ্বাস করেন? দেখুন, এটাকে আপনারা যা ভাববার ভাবতে পারেন, কিন্তু আমার এটাই মনে হচ্ছে, যেহেতু এ আপনাদের সঙ্গে কথা বলেছে তাই এখানকার দেবতা ওকে অভিশাপ দিয়েছে। মাস্টারমশাই, কোনো সাপ টাপ হয় না। বিনীত, ডক্টর শালুকাকে ফোন করো, উনি এখানে এসে বলবেন যে কি করে ওর মৃত্যু হলো। মে আই কাম ইন প্লিজ? আরে আসুন আসুন, আপনাকে কে আটকাবে? খুব খুশি হয়েছে তাই তো? কি বললে? না তো, কিছু বলিনি তো। হ্যাঁ, আমি ওইটা জানতে এসেছিলাম যে ওই নীলগিরি কেসটা কি সমাধান হয়ে গেছে? টাইম পাস করতে এসেছো? না না, টাইম পাস নয়, যেটা জিজ্ঞেস করছি বলো না। ওই আগুনের বৃষ্টির কেসটা সমাধান হয়ে গেছে? শালুকে ওই আগুনের বৃষ্টির কথা বলো না, মাথা খারাপ আছে জানো। আর ওই যে আর্কিওলজিস্টের বউ, তাছাড়া নীলগিরির মাস্টার, আর তুমিও কেমন লোক? এইসব সেকেলে কথা তুমি বিশ্বাস করো? আগুনের বৃষ্টি? আরে বিশ্বাস করছি না বস, বরং আমি বলতে এসেছি যে ওই আগুনের বৃষ্টিটা ছিলটা কি। আরে তাহলে বলো না। আরে আগুনের বৃষ্টি তো আমার পকেটে আছে। এই পেন ড্রাইভটা লাগাও তো কম্পিউটারে। স্যার, এসো। এই দেখো বস, এগুলো উল্কা পিণ্ড, যেগুলোকে উল্কা তারাও বলতে পারো। মেটোরয়েড স্যার, কমেন্টস। এক্স্যাক্টলি, ইংরেজিতে তাই বলে। বস, এমনি তো এই উল্কা পিণ্ডগুলো ব্রহ্মাণ্ডে চক্কর কাটতে থাকে, কিন্তু কখনো কখনো পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে, গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে যখন পৃথিবীর দিকে আসতে থাকে, তখন পৃথিবীর ভেতরে ঢোকার জন্য এদেরকে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে আসতে হয়। এই রকমটা হওয়ার কারণে আর মাধ্যাকর্ষণের টানে এর মধ্যে প্রবল ঘর্ষণ তৈরি হয়, যার কারণে এর তাপমাত্রা বেড়ে যায়। কখনো কখনো তো এর তাপমাত্রা 10,000 ডিগ্রি সেলসিয়াসের বেশিও হয়ে যায়। 10,000 ডিগ্রির বেশি? তখন তো আগুনের গোলা তৈরি হয়ে যায়, আর যখন এ পৃথিবীর বুকে ছুটে আসতে থাকে মনে হয় আগুনের বৃষ্টি হচ্ছে। আর বস, আমার রিসার্চ বলছে যে 1000 বছর আগে নীলগিরির জঙ্গলে এই রকমই আগুনের বৃষ্টি হয়েছিল। আর সেই জন্যই নীলগিরির জঙ্গলের মানুষের ধারণা, যদি কোনো বাইরের লোক ওই জমিতে পা রাখে ওদের দেবতার অনুমতি ছাড়া, তাহলে ওদের দেবতা রেগে যায় আর সেই দেবতা আগুনের বৃষ্টি ঝরায়। হ্যাপিনেস কি? আচ্ছা ঠিক আছে, ওকে। আরে শালুকে, তুমি তো রিসার্চ করে মাত করে দিয়েছো। আরে তোমাকে তো গিফট দেওয়া উচিত। হ্যাঁ, দাও দাও, নিশ্চয়ই। এসো এসো। হ্যাঁ, দাও। শাহরুখে, আমি তোমাকে নীলগিরি জঙ্গলে ভ্রমণে নিয়ে যাব। না না, আমি নীলগিরি জঙ্গলে গিয়ে কি করব? না বস, আমি ল্যাবেই ঠিক আছি। আরে ভয় পাচ্ছ কেন? ওখানে কোনো আগুনের বৃষ্টি হবে না। তাও বস। শালুখে, ওই নীলগিরিতে এক অধিবাসীর মৃত্যু হয়েছে আমাদের চোখের সামনে। আমি চাই তুমি ওখানে চলে যাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যাবে না? পিকনিক হচ্ছে না, যদি তুমি থাকতে তো। এখন অভিজিৎ আসবে তো? হ্যাঁ ঠিক আছে, ওকে। আর বৌদির হাতের স্যালাডও নিয়ে যেও সঙ্গে। এই বৌদির নাম করবে না একদম। আচ্ছা আচ্ছা। আরে কি বস, ফাঁসিয়ে দাও তোমরা। দেখি দাদা, 3টে লস্যি দিন। বসুন সাহেব।
এমন অনেক রহস্য আছে যা আমরা এখনো জানতে পারিনি, কিন্তু এসব করছে কে, আর এসব করার পেছনের উদ্দেশ্যই বা কি? জঙ্গলে যারা থাকে বন্দুক নিয়ে ঘুরছে, এইসব হাতিয়ার ওরা পেলো কোথা থেকে? আর স্যার এই বেচারা গ্রামবাসী এরা জঙ্গলে পা রাখতেও ভয় পাচ্ছে, কারণ সেখানে প্রাণ চলে যেতে পারে। বুঝতে পারছি না এই নীলগিরি জঙ্গলে আসলে চলছেটা কি। আর সেই ভগবানের আশীর্বাদ, তাহলে সেই বস্তুটা আসলে কি যাকে এই লোকগুলো ভগবানের উপহার বলে জানে? খুবই বিশেষ বা অমূল্য কিছু, যাকে জঙ্গলবাসীরা এখনো দেখেনি। আর নিশ্চয়ই কোনো কারণ আছে যাতে জঙ্গলবাসীরা এটা ভাবে যে ভগবান ওই বস্তু তাদের জন্যই পাঠিয়েছে। আর ওই লোকটা যাকে আমরা জঙ্গলে ধরেছিলাম জঙ্গলের সিপাহী ছিল, জঙ্গলের অধিবাসীরা ওকে সেই বিশেষ জিনিসটা রক্ষার জন্য জঙ্গলে পাঠিয়েছিল। আমার মনে হয় এই জঙ্গলবাসীরা নিরক্ষর, বোধহীন, নিশ্চয় কেউ আছে যে এদের মগজ ধোলাই করতে থাকে, কিন্তু কে? স্যার আমার মনে হচ্ছে এসব জানার জন্য আমাদের জঙ্গলের ভেতরে ঢুকতে হবে। আমাদের সমস্ত শক্তি আর প্রস্তুতি নিয়েই জঙ্গলের ভেতর ঢুকতে হবে। হ্যাঁ স্যার, আমার মাথাতেও এই কথাটাই ঘুরছে। যতক্ষণ না আমরা জঙ্গলটাকে ভালো করে খুঁজে দেখব, রহস্য রহস্যই থেকে যাবে। কিন্তু আমার চিন্তায় জঙ্গলে থাকা মহিলাদের, বাচ্চার সার্চ করার সময় ওদের না কিছু হয়ে যায়। এনে ওনাদেরকে দে। দিলি তো 12টা বাজিয়ে সব। আর এই 2 টাকা কি তোর বাবা দেবে? আপনি ওর উপর রাগ করবেন না, ছেড়ে দিন, আমরা টাকা দিয়ে দেবো। এনে এদেরকে দেবতার আশীর্বাদ মনে কর। আজকে তুই এদের জন্য বেঁচে গেলি। আমার শরীরটা ভালো লাগছে না, আমি ঘরে যেতে চাই। শরীর ভালো নেই তো সেটা আগে বলবি তো নাকি? যা যা এখান থেকে, না হলে আরো জিনিসপত্র বরবাদ করবি। আরে তাড়াতাড়ি যা ভাই। এই ছেলেটাকে আমার একটু গোলমেলে লাগছে, আমাদের দেখেই পালিয়ে গেল কেন? ফলো করি ওকে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। রক্ষা করতে হবে, রক্ষা করতেই হবে, রক্ষা করে। আশ্চর্য লোক তো, দেখতে পানো নাকি? ক্ষমা করে দেবেন। সুরক্ষিত আছে, ভগবানের দয়ায় এটা সুরক্ষিত আছে। কিন্তু কতক্ষণ? শহরের লোকেরা এটাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। তাহলে এই হলো ভগবানের উপহার। দাও, আমাদের দাও। না, একদমই না। তোমরা লোভী, রাক্ষস। আমাদের দেবতার আশীর্বাদ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাও। দেখো, চুপচাপ এই বক্সটা আমাদের দিয়ে দাও, না হলে কি আমি নিজের জীবন শেষ করে দেব, মরে যাব। কিন্তু জঙ্গলের দেবতার এই উপহারটা তোমাদের হাতে কখনোই তুলে দিতে পারবো না। আমাদের উপর বিশ্বাস করো, আমরা সিআইডি থেকে এসেছি। আমরা তোমার শত্রু নই, শুভাকাঙ্ক্ষী। না, মিথ্যা কথা বলছো তোমরা। তোমরা শহরের লোকেরা অভিশাপ হয়ে এসছো আমাদের জন্য। দেখো, আমরা জঙ্গলবাসীদের সম্পদ নিতে চাই না। আমরা শুধু ওই অপরাধীকে ধরতে চাই যে নীলগিরির নিরপরাধ মহিলাদেরকে চোরা কারবারের জন্য ব্যবহার করছে। আমরা ওই রাক্ষসটাকে ধরতে চাই। তুমি কি ওই সরল মেয়েগুলোকে বাঁচাতে চাও না? না, তোমাদের এই মতলব নয়। আমি তোমাদের কথা শুনেছি। তোমরা এই নীলগিরি জঙ্গলটাকে শেষ করে দিতে চাইছো। এখানকার জীবনধারার, এখানকার শান্তিকে শেষ করে দিতে চাইছো। কথাটা শোন, জঙ্গলের কোনো ক্ষতি করতে আমরা আসিনি। আমরা সেই বাজে লোকদের ধরতে এসেছি যারা বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে। তারাই এই জঙ্গলের আসল শত্রু, বুঝেছিস? আমরা তোমার বন্ধু, শত্রু নই। আমাদেরকে বিশ্বাস কর প্লিজ, আমরা খারাপ লোক নই। কিন্তু দাও, এই বক্সটা আমাদের দিয়ে দাও। ঠিক আছে সাহেব, আপনারা এটাকে রক্ষা করবেন। কোনো ভুল হাতে এটাকে তুলে দেবেন না সাহেব। এই বেগুনি পাথর, একে তোমরা ভগবানের সম্পদ মনে করো? এই বেগুনি রঙের পাথরগুলোকে তুই ভগবানের দেওয়া উপহার মনে করেছিস?
আপনারা কিচ্ছু জানেন না সাহেব, এগুলো উপহার ভগবানের আমাদের জন্য। উপর থেকে পড়েছে এটা সাহেব। চমৎকার এটা সাহেব, ভগবানের চমৎকার শুধু আমাদের জন্য। শালুকে স্যার, হ্যাঁ আপনি সেফ হাউসে পৌঁছুন। কি ব্যাপার ডক্টর সালুকে, আপনি এই পাথরটায় এত মনোযোগ দিয়ে কি দেখছেন? এই পাথরে কি কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে? বিশেষ? হ্যাঁ, বিশেষ কিছু তো আছেই। এটা ট্যাফাইট পাথর, খুব দামি। এই পাথরগুলোর অনেক দাম। 1 গ্রাম ট্যাফাইটের দাম কম করেও 10 লাখ টাকা। আরে বাপরে! আর এই যে সমস্ত পাথর তোমরা পেয়েছো, এর দাম কম করেও 25-30 কোটি টাকা হবে। স্যার, তাহলে তো নিশ্চয়ই এই অমূল্য ক্যাফাইট পাথরগুলোকে মহিলাদের পেটে লুকিয়ে এই পাচারের র্যাকেটটা চালানো হচ্ছে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। এই পাথরই পাচার করা হতো ওই মহিলাদের পেটের মধ্যে। আমাদের এটা খোঁজ করতে হবে যে এই পাথরের স্মাগলিং এর পেছনে কার হাত আছে। কিন্তু এই পাথর নীলগিরির জঙ্গলে আসলো কোথা থেকে? বহু বছর আগে যে কারণে আগুনের বৃষ্টি হয়েছিল, এগুলো তারই টুকরো, যেটা মাটিতে পড়ে ট্যাফাইট পাথর হয়ে গেছে। আমাদের নীলগিরি জঙ্গলে গিয়ে ওখানকার মাটিটা খুব ভালো করে পরীক্ষা করতে হবে। আমরা নীলগিরির জঙ্গলে যাব তো অবশ্যই, আর যাব তৈরি হয়েই। ওই সবুজ রঙের যা দেখা যাচ্ছে সেটাই জঙ্গলবাসী। কোথায় স্যার? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ওই বাড়ির মতো জায়গাটা দেখেছো? দুটো লোক দেখেছো? আরে হ্যাঁ, এই চশমাটা তো দারুণ কাজের। অন্ধকারেও মানুষজন দেখা যাচ্ছে। একটু আস্তে কথা বলুন, এই জঙ্গলের লোকেদের কান কিন্তু সাংঘাতিক হয়। ভেতরে গিয়ে দেখি। এখানে তো কেউ নেই স্যার। ভালো করে খুঁজে দেখো, কোনো না কোনো সূত্র নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার, এ দেখুন স্যার, নোটের বান্ডিল আর গ্রাফাইট পাথর। এতগুলো ট্যাফাইট পাথর, এর দাম তো কোটির সমান। এরকম কে হতে পারে যে নীলগিরির অমূল্য সম্পদকে চুরির চক্রান্ত করছে? মনে হচ্ছে কেউ আছে। আরে এটা আবার কে? হলো ওকে, ভুল করে হয়তো এখানে এসে গেছে। জঙ্গলবাসীরা ওকে হয়তো জোর করে বন্দি করে রেখেছে। জল 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 জল। কে আপনি, আর কারা করেছে আপনার এই অবস্থা? আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। আমরা এই জঙ্গলে তল্লাশি করছি। ভগবানের অশেষ অশেষ কৃপা, আপনারা আমার খবরটা পেয়ে গেছেন। তাহলে ওটা আপনি যে ওই মহিলার হাতে সিআইডি হেল্প লিখেছিলেন? আমিই ওটা লিখেছিলাম। আমি একজন ডাক্তার। 2 বছর আগে নীলগিরিতে আমাকে পাঠানো হয়েছিল। জঙ্গলবাসীদের শরীর একদম ভালো যাচ্ছিল না, কিন্তু আমাকে অপহরণ করা হয়। আর 2 বছর পর্যন্ত আমাকে এইভাবেই বন্দি করে রেখেছিল। কে অপহরণ করেছিল আপনাকে? জানি না, আমি ওদের মুখ দেখতে পাইনি। কিন্তু এরা আপনাকে 2 বছর ধরে এখানে এরকম বেঁধে কেন? কেননা ওদের আমাকে প্রয়োজন ছিল। কিসের প্রয়োজন? জঙ্গলের যত গরিব মেয়ে আছে তাদের পেট কেটে আমি ওতে ট্যাফাইট পাথর ভরে দিতাম। এইভাবে এই লোকগুলো চোরাচালান করে। যদি আমি এটা না করতাম তাহলে ওরা আমাকে মেরে ফেলতো। সেই জন্যই ওই গুড়িয়া বলে মেয়েটার হাতে আমি ওই মেসেজটা লিখেছিলাম। শুধু এইটুকুই আশা ছিল যে আপনারা আসবেন, আমাকে আর ওই মেয়েগুলোকে এই নরক থেকে উদ্ধার করবেন। সেই ডাক্তার তাহলে আপনি? হ্যাঁ। কে চালাচ্ছে এই র্যাকেট? কার ইশারায় হচ্ছে এসব? জানি না, আমি শুধু ওর গলা শুনেছি। যখন ও আমার সঙ্গে এখানে দেখা করতে আসে তখন ওরা আমার চোখটা বেঁধে রাখে। ও আপনার সঙ্গে এখানে দেখা করতে আসে?
হ্যাঁ, এটা কি? সার্টিফিকেট। মেডেল। তাহলে এই ব্যক্তি, এর হাত আছে এই পুরো র্যাকেটের পেছনে। আরে ডাক্তারবাবু, এত তাড়াতাড়ি কিসে? দেখে নিন কোনো প্রয়োজনীয় জিনিস ফেলে যাচ্ছেন না তো? জঙ্গলের ভেতরে একটা ঝুপড়ি, ঝুপড়ির ভেতরে একটা বাক্স, বাক্সর ভেতরে একটা সার্টিফিকেট, মেডেল, আর এর ভেতরেই লুকিয়ে আছে রহস্য। কি ডাক্তারবাবু? ডাক্তারবাবু, দেখো আমি কোনো ডাক্তার টাক্তার নই, আমি তো এই গ্রামের শুধু মাস্টার মশাই। মাস্টার মশাই না মাস্টার মাইন্ড? গ্রাফাইট স্মাগলিং র্যাকেট আপনি চালান তো? গ্রাফাইট পাথর জঙ্গল থেকে বাইরে বার করার জন্য সরল মহিলাদের পেট কেটে তাকে কুরিয়ারের প্যাকেটের মতন ব্যবহার করে আপনি বড়লোক হয়ে যেতে চেয়েছিলেন। কিরকম অভিযোগ দিচ্ছেন আমার উপর আপনারা? আমি তো এই গ্রামের সাধারণ একজন মাস্টার মশাই, যে এই কেসটা সমাধান করবার জন্য আপনাদের সাহায্য করছি। আমি জানি না যে এটা গ্রাফাইট পাথর। ও, আমরা তো ভুলেই গেছিলাম যে আপনি একজন গরিব অসহায় গ্রামবাসী। আপনি বা কি করে জানবেন বলুন তো যে ওই সব পাথরের কত দাম? সেটাই তো আপনাদের ভুল ধারণা হয়েছে। গ্রামের বুড়ো মাস্টার এই পাথরের দাম জানতে নাই পারে, কিন্তু নিশিকান্ত নয়। ন্যাশনাল প্রাইড অ্যাওয়ার্ড জেতা আর্কিওলজিস্ট তো নিশ্চয়ই জানবে, আর জানা উচিত। আর এক পায়ে গোনোর চেষ্টা করবে না। ভালো করে দেখুন ডাক্তার সাহেব, আমাদের হাতে বন্দুক রয়েছে, এই ছুরিতে কিছু হবে কি? এটা কোনো সাধারণ ছুরি নয়। এই ছুরির ডগে আমি বিষাক্ত গাছের রস লাগিয়ে রেখেছি। চলে যাও। এটা ওই বীজ যাতে ওই লোকটার মৃত্যু হয়েছিল? হ্যাঁ, ওই মানুষটার হাতের ট্যাটুটা দেখার সময় আমি ওর হাতে ছোট একটা পিন ফুটিয়ে দিয়েছিলাম, যাতে এই বিষ লাগানো ছিল। কিছুক্ষণের মধ্যে তুমিও বিউরোতে বসে থাকবে। এর চাইতে ভালো আমি নিজের হাতেই নিজেকে শেষ করে দেব। কোনো প্রবলেম নেই ডাক্তারবাবু, আমাদের ডক্টর সালুখে এই বিষটাকে নিষ্ক্রিয় করার ওষুধ আগেই দিয়েছে, অ্যান্টিডোট। বলো, কি নামে ডাকবো তোমাকে? নিশিকান্ত বাবু নাকি মাস্টার মশাই? যখন আমি নীলগিরির জঙ্গলে প্রাচীন জিনিস খোঁজার জন্য খোদাই করছিলাম, তখন আমি এই গ্রাফাইট পাথর পাই, আর ওটা দেখেই আমার মনে লোভ জন্ম নিল। কারণ আমি জানতাম যে ওই পাথরগুলো অনেক দামি আর মহামূল্যবান। তখন আমি ওই দামি পাথরগুলো আত্মসাৎ করবার জন্য একটা প্ল্যান বানালাম। নিজের মৃত্যুর প্ল্যান, তাই তো? নিজের গাড়িতে কাউকে বসিয়ে দিয়েছো আর আগুন লাগিয়ে দিয়েছো, আর ওই গাড়ির আগুনে পুড়ে গেছে নিশিকান্ত, আর জন্ম নিয়েছে একটা রাক্ষস মাস্টার। একটা কথা বুঝতে পারছি না, যে নীলগিরির জঙ্গলের আদিবাসী লোকেরা তোমাকে জঙ্গলে ঢুকতে দিল কি করে? খোদাই করবার জন্য আমি 3 বছর ওখানে ছিলাম, আর ওখানে থেকে ওদের আদব কায়দা শিখেছিলাম। আর যখন আমি দ্বিতীয়বার ওখানে যাই মাস্টার মশাই সেজে, তখন আমি খুব সুযোগ পাই ওদের কাছ থেকে সেবা করবার, যার জন্য ওরা আমার উপর আরো বিশ্বাস আর ভরসা করতে লাগলো। আর ওই বিশ্বাসের অপব্যবহার করলে তুমি, আর টেফাইটের স্মাগলিং শুরু করলে তুমি। কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, স্মাগলিং করার জন্য তোমার কি দরকার ছিল? ওই মহিলাদের পেট কাটার আর কোনো পদ্ধতি জানা ছিল না? আর কোনো রাস্তা ছিল না আমার কাছে। এই জন্য আমি নীলগিরি গ্রামের একজন ডাক্তারকে কিডন্যাপ করেছিলাম। আর গ্রামের মেয়েরা যখন পেট ব্যথার জন্য ওখানে চিকিৎসা করতে আসতো, তখন ডাক্তার ওদের অপারেশন করে পাথরগুলোই পেটের মধ্যে লুকিয়ে রাখতো, আর আমি ওদের শহরে পাঠিয়ে দিতাম।
ওইসব মহিলাদের বাড়ির লোকেরা জিজ্ঞেস করতো না? আমি ওদের বুঝিয়ে দিতাম যে জঙ্গলের কোনো পশু ওদের শিকার করে নিয়েছে, আর ওরা খুব সহজে আমার কথা বিশ্বাস করে নিত। আর গ্রামে তোমার ওই ক্লিনিকে পেট কেটে ট্যাফাইট পাথর ঢোকানো হতো, আর যেই ক্লিনিকে আমরা গিয়েছিলাম সেই ক্লিনিকে পেট কেটে ওই পাথর বের করা হতো, রাইট? টাকা টাকা টাকা, তোমার এই টাকার লোভে না জানি কত নিরীহ লোকের প্রাণ নিয়েছো। মানুষের রূপে তুমি একজন রাক্ষস, রাক্ষস। আর এরকম রাক্ষসের মৃত্যু ফাঁসির দড়িতেই ঝোলে।